আজকের গল্প অনুভব। অফিস থেকে বেরিয়ে ফোনটা অন করতেই মায়ের কল ঢুকলো। নিশ্চয়ই এতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছিল। সুইচ অফ করতে হয়েছিল ফোন। জরুরি মিটিং চলছিল। একটু টেনশন নিয়ে ফোনটা ধরল তুলিকা। কি হয়েছে মা? মা হাউমাউ করে উঠল উত্তরে। তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে তুলি, শিগগির আয়। আমি তো আসছি, কিন্তু বাবা পড়ে গেল কিভাবে? কথা মোটে শোনে না আমার। সেদিন ভাঙা পা সারল, সাবধানে চলাফেরা করতে বলল ডাক্তার। সে মনে রাখলে তবে তো। দিব্যি একা একা চলে গেল বাথরুমে। সেখানে পা পিছলে যেতে টাল সামলাতে না পেরে শটান মেঝেই গড়িয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। কি রক্ত, কি রক্ত! তুলি জানে মা সব কিছুতে একটু বেশি রিয়াক্ট করে। হয়তো গেলে দেখা যাবে বাবার আঘাত তত গুরুতর নয়। তবু একটু উদ্বেগ তো কাজ করেই ভেতরে ভেতরে। বাসে যেতে দেরি হবে ভেবে ট্যাক্সিই নিয়ে নিল। তুলি মা বাবার একমাত্র মেয়ে। সেই মেয়ে অন্য বাড়ি চলে যাবে, এই দুঃখে কাতর ছিল বাবা, নিশ্চয় মাও। কিন্তু মা সেভাবে বুঝতে দিত না কিছু। অঙ্কনের সঙ্গে বিয়ে ঠিক হবার পর একটাই শর্ত ছিল তুলির। অঙ্কনকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল, আমি মা বাবার একমাত্র মেয়ে, আমি ছাড়া তাদের কেউ নেই। বিয়ের পরে কিন্তু আমাকেই তাদের খেয়াল রাখতে হবে। অঙ্কন বলেছিল, নিশ্চয়ই রাখবেন। এ আবার বলতে হয়? বিয়ে হলেই কি মানুষের দায়িত্ব সরে যায়? আপনি এখন যেমন আছেন বিয়ের পরেও তাই থাকবেন, নিশ্চিন্তে থাকুন। তুলি নিশ্চিন্ত হয়েছিল। কথা মতো বিয়ের পর থেকেই প্রতিদিন অফিস ফেরত মা বাবার কাছে যায় সে। কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসে শ্বশুর বাড়িতে। প্রতি রবিবার সকালে ওই বাড়িতে যায়, সারাদিন থাকে, রাতে চলে আসে। বিয়ের পর থেকে এই রুটিনের অন্যথা হয়নি একদিনও। মা বাবাকে কখনো একা হতে হয়নি। তুলি তাদেরকে ঘিরেই ছিল সব সময়। কিন্তু ইদানিং কেমন যেন পাল্টে যাচ্ছে অঙ্কন। শাশুড়িমা আগেও পছন্দ করতেন না তুলির ঘন ঘন ও বাড়ি যাওয়া। প্রায়ই গজগজ করতেন, বিরক্তি প্রকাশ করতেন। অঙ্কনরা 3 ভাই, ও সবার ছোট। বড় দুজন বাইরে থাকেন। বড় 2 বউয়ের সঙ্গে তুলনা করে শাশুড়ি বলতেন, ওরাও বউ তুমিও বউ, কতটা ফারাক তাই দেখি। ওরা তো এমন ঘন ঘন বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতো না। এরকমই যদি হওয়ার ছিল বিয়েটা করলে কেন বাপু? তুলি রেগে গিয়ে প্রতিবাদ করত, কেন মা? আমি বাবার বাড়ি গেলে আপনার কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা মা। লোকে মন্দ বলে, ভাবে বউয়ের শ্বশুর বাড়ির দিকে মন নেই। ওসব তুমি বুঝবে না। কিছুক্ষণ হাঁ হয়ে থেকে তুলি বলেছিল, আমি আমার বাপের বাড়ি যাব, তাতে লোকের কি? আর আমার এই বাড়িতে মন আছে কি না বোঝেন না আপনি? আচ্ছা গোয়ার মেয়ে তো, কিছুই শেখায়নি তোমার মা? বলছি এত ঘন ঘন যেতে নেই বাপের বাড়ি, বুঝতে পারো না? তেলে বেগুনে জ্বলে উঠত তুলি। আমি এভাবেই বারবার যাব, 100 বার যাব। নিজের ছেলেকে সবসময় হাতের কাছে পান বলে আমার মা বাবার কষ্ট কখনো বুঝবেন না আপনি। ঝগড়া বেশি দূর গড়িয়ে গেলে অঙ্কন এসে সামলাতো। আহ মা, এমন করছো কেন? ও যাক না, ক্ষতি কি? ওদের তো এই মেয়ে ছাড়া আর কেউ নেই। অঙ্কনের প্রতি তুলির কৃতজ্ঞতার সীমা থাকতো না। ওকে পাশে পেয়ে মনের জোর আরও বেড়ে যেত। কিন্তু ইদানিং শাশুড়ি মায়ের সাথে সাথে অঙ্কনও বিরক্তি দেখাতে শুরু করেছে। প্রায়ই বলে, শরীরের এই অবস্থায় ওখানে গিয়ে এত ছোটাছুটি করার কি আছে? তোমার মা বাবা তো এখনো একেবারে অথর্ব হয়ে যাননি। তাদের কাজ তাদেরকেই করতে দাও। শরীরের এই অবস্থায় আমি প্রতিদিন অফিস যাচ্ছি, সব কাজ করছি, শুধু মা বাবার জন্য কিছু করলেই দোষ? আমি থাকতে মা বাবা নিজেদের একা মনে করবে, সেটা কখনো হতে দেব না। তুলির অকাট্য যুক্তিতে অঙ্কন চুপ করে যায়। কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা যেন তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। তুলি ভেবে পায় না, অঙ্কন তো ওর মায়ের জন্য সব কিছু করে, তবে সে কেন মা বাবার জন্য করতে পারবে না? অন্যমনস্ক হয়ে গেছিল তুলি। কখন ট্যাক্সি বাড়ির গলিতে ঢুকে গেছে বলতেই পারেনি। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে ঢুকলো বাড়িতে। মা দরজাতেই দাঁড়িয়েছিল। ওকে দেখে হাউমাউ করে উঠল, দেখে যা তোর বাবার অবস্থা। তুলি ঘরে ঢুকে দেখলো বাবা সোফায় বসে আছে, কপালের ডান দিকে ব্যান্ডেড লাগানো। মেয়েকে দেখে বাবা বলল, এমন কিছু কাটেনি, অল্প রক্ত বেরিয়েছিল, তাতেই তোর মা হাউমাউ করছে।
কিন্তু পায়ে বড় যন্ত্রণা হচ্ছে রে মা। মনে হয় ভাঙা জায়গায় আবার চোট লেগেছে। পড়ে যেতে যেতে ব্যালেন্স রাখতে ভুল করে ওই পায়ে চাপ দিয়ে ফেলেছি। এখন দেখছি একটু একটু করে যন্ত্রণা বেড়েই চলেছে। এভাবে ব্যথা হলে ঘরে বসে থাকা ঠিক নয় বাবা। চলো ডক্টর সেনের কাছে যাই, তুলি উদ্বিগ্ন মুখে বলল। এই তো এলি, আমি গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে যা। সারাদিন অফিস করে এসেছিস। মা ব্যস্ত হয়ে বলল। কিচ্ছু লাগবে না মা, অফিসে মিটিং ছিল, সেখানে বারবার চা খাওয়া হয়েছে, পেট ভার হয়ে আছে। কেন খেলি বারবার চা? এই সময়ে সাবধানে খাওয়া দাওয়া করতে হয় জানিস না? একটা অ্যান্টাসিড খাবি? না না, লাগবে না। আমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে একবার দেখিয়ে আসি, নইলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তুই তো এ সময়ে আমাদের কাছেই থাকতে পারতিস। প্রথম বাচ্চা হবার সময় মা বাবার কাছে থাকলেই তো ভালো। মায়ের মুখ ভার। অঙ্কন রাজি হয়নি মা। আমি তো বলেইছিলাম। তুলি বিরক্ত হয়ে বলল। মা কথা বলল না আর। বাবাকে নিয়ে ডাক্তারের কাছে একটা চেক আপ করিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দিয়ে বাড়ি ফিরল তুলি। ফিরতেই অঙ্কন চেঁচামেচি শুরু করে দিয়েছে। কটা বাজে এখন? এত দেরি করে ফিরলে যে? বারবার ফোন করছিলাম, ধরছিলে না কেন? টেনশন হয় বোঝো না? আমি তো মেসেজ করে দিলাম বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। বারবার ফোন করলেই বা কেন তুমি? আর ফোন ধরলে ফালতু কথা কাটাকাটি ছাড়া আর কি হতো? ইচ্ছে করেই ফোন ধরিনি, ঠান্ডা গলায় বলল তুলি। মা বাবার আহ্লাদি মেয়ে হয়েছ, ওদের সব কিছুতে তোমাকেই থাকতে হবে। ওনারা নিজেরা পারেন না কিছু? তুমি যে তোমার মায়ের সব কিছুতে থাকো। আমি ছেলে তাই, মেয়েদের এরকম মানায় না। তাও ওরাও যদি অক্ষম হতেন তবুও কথা ছিল। এতদিনে আসল কথা মুখ দিয়ে বেরিয়েছে। তুলির মুখে বাঁকা হাসি। শাশুড়ি ফোড়ন কাটেন, এমন আজব মা বাবা দেখিনি বাপু, যারা বিয়ে দিয়েও মেয়েকে ছাড়েন না। ভয়ানক রাগ হয়ে গেল তুলির। আমার মা বাবার সম্বন্ধে এভাবে কথা বলবেন না। আপনার সম্বন্ধে আজে বাজে বললে অঙ্কন কি মেনে নেবে? যাদের আদরে ভালোবাসায় 24 বছর কাটিয়েছি, যারা আমাকে এখনো বুকে আগলে রাখতে চান, তাদের জন্য এটুকুও করতে পারবো না? কথাটা বলে অঙ্কনের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরে ঢুকে গেল তুলি। ওরা যত বাধা দেওয়ার চেষ্টা করুক, তুলি সারা জীবন এভাবেই মাকে আর বাবাকে আগলে রাখবে। সন্তানের কর্তব্য পালন করতে আবার কারোর অনুমতি প্রয়োজন হয় নাকি? অবশেষে নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছে তুলি। কদিন আগেই ওর কোল জুড়ে এসেছে ছোট্ট এক রাজকন্যা। আয়ুষীকে বুকে জড়িয়ে সে কি পাগলামি অঙ্কনের। সুযোগ পেলেই অফিস কামাই করে বাড়িতে বসে থাকে, আর ছুটির দিন হলে তো পারলে সারাক্ষণ মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। এই মুহূর্তে বিছানায় বসে মেয়ের ন্যাপি পাল্টে দিচ্ছে। ন্যাপি পাল্টিয়ে মেয়েকে বুকে তুলে নিয়েছে। আদুরে গলায় আহ্লাদ জ্বলছে। আমার মামনি, আমার সোনা মা, কবে বড় হবি রে মা? কবে আমাকে বাবা বলে ডাকবি? তুলি দেখছিল অঙ্কনের কাণ্ড। এবারে একটু হেসে বলল, বড় হয়ে গেলেই কিন্তু ওর বিয়ে দিয়ে দিতে হবে অঙ্কন। তখন কি করবে তুমি? না না, আমার মেয়ের বিয়েই দেব না। বিয়ে দিলেও ছেলেকে ঘর জামাই করে রাখবো, মেয়েকে চোখের আড়াল করতে পারবো না কিছুতেই। অঙ্কন যেন শিউরে উঠল। আমার মা বাবাও এভাবেই আমাকে আগলে রাখতো অঙ্কন, তারাও আমাকে চোখের আড়াল করতে চাইতো না। তবুও তো বিয়ে দিয়েছে আমার। তোমার মেয়েরও বিয়ে হবে। বিয়ের পরেও যদি মেয়ে আমাদের পাশে থাকে, খেয়াল রাখে, তুমি কি রাগ করবে? নাকি বিয়ের পর মেয়ে তোমার খোঁজ না রাখলেই বেশি খুশি হবে? অঙ্কন চুপ। ভাবেনি প্রত্যাঘাত এভাবে আসবে। আচ্ছা জব্দ হয়েছে, মনে মনে হাসে তুলি। প্রতিটা মানুষ নিজেকে দিয়েই সব কিছু অনুভব করে। নিজের উপরে না পড়লে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা মানুষের নেই। ভাগ্যিস মেয়েই হয়েছিল। কাছে গিয়ে দুহাত বাড়িয়ে মেয়েকে বুকে তুলে নেয় তুলি। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।